পয়লা জুন 2001-এ নেপালের রাজপ্রাসাদ নারায়ণ হিত্তিতে যখন অতিথিরা একে একে আসছেন সন্ধ্যার পার্টিতে যোগ দিতে, তখনও কি তারা জানতেন অচিরেই এই আনন্দ সন্ধ্যা পরিণত হবে একটি কালা দিবসে? প্রায় অর্ধেক মানুষ আর ফিরে যেতে পারবেন না। নেপালের এই রাজপ্রাসাদ পরিণত হবে বদ্ধভূমিতে। রয়্যাল ফ্যামিলি ম্যাসাকার অফ নেপাল, এই ঘটনা যেমন স্তব্ধ করে দিয়েছিল নেপালকে, সেরকমই তাজ্জব করে দিয়েছিল প্রতিবেশী দেশ ভারতকে। দখল করেছিল প্রতিটি জনপ্রিয় সংবাদপত্রের হেডলাইন্স। 18 শতকে রাজা পৃথ্বীনারায়ণ শাহ পত্তন করেন শাহ রাজত্বের। ছোট ছোট রাজ্যদের এক ছাতার তলায় এনে এক দেশ নেপালের অন্তর্গত করেন। বংশানুক্রমে 10 জন রাজা বদল হয়েছে। নেপালের মানুষ শুধু রাজতন্ত্রে আস্থাই রাখেননি, তারা বিশ্বাস করেছেন দেশের রাজা ভগবান শ্রী নারায়ণেরই আরেক রূপ। দেশকে রক্ষা করতে ও তার উন্নতি সাধন করতেই ঈশ্বর কর্তৃক প্রেরিত। এই বংশেরই উত্তরসূরি রাজা বীরেন্দ্র বিক্রম শাহ। হার্ভার্ড থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেন যখন, পদব্রজে নেপালের প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে সেখানকার সুবিধে অসুবিধে দেখতেন। তার আমলে দেশে যেমন বৃদ্ধি হয়েছে শিল্পের, তেমনি উন্নত হয়েছে রাস্তাঘাট। দেশের মানুষ তাকে বুদ্ধিমান ও দায়িত্বশীল রাজা হিসেবেই জানতেন। তবে এই গল্প বীরেন্দ্র শাহের নয়, এই গল্প তার জ্যেষ্ঠ পুত্র দীপেন্দ্র বিক্রম শাহের, সর্বসাধারণের কাছে আদরের প্রিন্স ডিবি। তিনিও বিলেতের ইটন ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন। কিছুদিন আগে অভিষিক্ত হয়েছেন যুবরাজ হিসেবে। ঘটনার দিন এই বিশেষ পার্টির হোস্ট ছিলেন তিনি। সন্ধে 6:30 থেকে রাজপ্রাসাদের বিলিয়ার্ড হলে সমাগম হচ্ছিল অতিথির। এমনিতে এই রকম পার্টি নতুন কিছু না, মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার এই ধরনের পার্টি হয়েই থাকে। দীপেন্দ্র নিচের হাতে পানীয় তুলে দিচ্ছিলেন অতিথিদের, যাদের মধ্যে অন্যতম দীপেন্দ্রের বড় বোন ও ভগ্নিপতি, ছোট বোন শ্রুতি ও ভগ্নিপতি কুমার গোরখ, ছোট ভাই নিরঞ্জন, কাকা, খুড়তো ভাই বোন, 3 পিসি শোভা, শান্তা এবং শারদা, রাজমাতা এবং অবশ্যই রাজা বীরেন্দ্র ও রানী ঐশ্বর্য। রাজা বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী কোমল, কন্যা প্রেরণা ও পুত্র পরশ। পার্টির শুরুতে বেশ খোশ মেজাজে ছিলেন দীপেন্দ্র, আনন্দে মশগুল ছিলেন বাকি অতিথিরাও। তাহলে হঠাৎ কি হলো? সেদিন ঠিক কি হয়েছিল তার সঠিক ধারা বিবরণী পাওয়া যাবে না কোনোদিনই। সেদিন উপস্থিত 20 জনের মধ্যে 9 জনই মৃত, আর জীবিতদের জবানবন্দি। সাধারণ মানুষের কাছে দেবতুল্য রাজ পরিবারের আভ্যন্তরীণ ঘটনা সে কি আর পৌঁছয়? সযত্নে আড়াল করা হয়। তা সত্ত্বেও সত্য যে বড় বিষম বস্তু, যতই চেষ্টা করো তাকে চাপা দেওয়া সোজা নয়। রাজপ্রাসাদের অলিন্দের চাপা গুঞ্জন তাই ছড়িয়ে পড়ে অচিরেই। আর এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে একজন নারী, যার নাম দিব্যানী। কে এই দিব্যানী? দিব্যানী রানা ছিলেন দীপেন্দ্রর প্রণয়িনী। ইউকের ইটন কলেজে পড়াশোনা করতে গিয়ে দুজনের আলাপ 1989-এ। বাবা পশুপতি শমশের জং বাহাদুর রানা, মা উষা রানী সিন্ধিয়া ভারতের গোয়ালিয়র রাজ পরিবারের মেয়ে। পশুপতির পরিবার নেপালের চন্দ্র শমশের পরিবারের উত্তরাধিকারী, যা রানী ঐশ্বর্যের উত্তরপুরুষ যুদ্ধ শমশেরের চিরশত্রু। দিব্যানীর মায়ের পরিবার কোনো এক রাজার বিবাহ বহির্ভূত সম্পর্কের ফসল বলেও জানা যায়। দীপেন্দ্র দিব্যানীর সম্পর্কের বিরোধিতা করেছিলেন দীপেন্দ্রের বাবা মা। এও শোনা যায় রাজা সরাসরি জানিয়েছিলেন দিব্যানীকে বিয়ে করলে রাজ পরিবার থেকে বহিষ্কৃত হবে দীপেন্দ্র। এই প্রসঙ্গে পার্টির দিন দীপেন্দ্রের সঙ্গে মতানৈক্য হয় রানী ঐশ্বর্যের। পানীয়র নেশায় বুধ
দীপেন্দ্র পার্টি ছেড়ে চলে যান নিজের ঘরে। ফিরে আসেন সামরিক পোশাক পরে। হাতে আর কাঁধে তার সংগ্রহের 3টি আগ্নেয়াস্ত্র, একটি সাবমেশিন গান, একটি মিলিটারি গ্রেড M16 রাইফেল ও একটি গ্লক পিস্তল। কেউ কিছু বোঝার আগেই শুরু হয় গুলি বর্ষণ। পরিবারের 6 জন সদস্য নিহত হন। ধীরেন্দ্র শাহ, রাজকুমারী শান্তি দেবী, রাজকুমারী শারদা দেবী, রাজকুমারী শ্রুতি, কুমার খাড়গা এবং স্বয়ং রাজা বীরেন্দ্র আকস্মিক গুলিতে সোফা থেকে পড়ে যান মাটিতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত হয় আরো কয়েকজন, যার মধ্যে কয়েকজন পরে প্রাণ হারান। গুলিতে প্রাসাদের একজন বাবুর্চির বয়ান অনুযায়ী প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যান রানী ঐশ্বর্য। পিছনে ছোটেন রাজকুমার নিরঞ্জন। তাদের ধাওয়া করেন দীপেন্দ্র। প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রানী থামতে অনুরোধ করেন তার বড় ছেলেকে। এর মধ্যে ছোট ছেলে এসে ঢাল হয়ে দাঁড়ায় মায়ের সামনে। দীপেন্দ্র হত্যা করে দুজনকে। এরপর জলাশয়ের ওপরে ব্রিজে এসে দাঁড়ান দীপেন্দ্র এবং নিজেকে গুলি করেন। দীপেন্দ্র কিন্তু তখনও জীবিত। ততক্ষণে আলোড়ন পড়ে গেছে প্রাসাদে। প্রবল তৎপরতায় আহত নিহত সকলকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, তবে গোপনীয়তা রক্ষা করে। হাসপাতালে 2 দিন বেঁচে ছিলেন দীপেন্দ্র, কোমা অবস্থায়। আইন অনুযায়ী তিনি দেশের রাজা হিসেবে ঘোষিত হন। ওই কোমা অবস্থাতেই 2 দিন পরে তার মৃত্যু হলে জ্ঞানেন্দ্র হন নতুন রাজা। রাজা জ্ঞানেন্দ্র কিন্তু প্রজাদের মধ্যে একদমই জনপ্রিয় ছিলেন না। তিনি ও তার ছেলে পরশ বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ড ঘটিয়ে দুর্নাম কুড়ন, কিন্তু উপায় তো নেই। একই রাতের মধ্যে শেষ হয়ে গেলেন দেশের রাজা রানী সহ 9 জন রাজ পরিবারের মানুষ। কিন্তু প্রশ্ন হলো, গদিতে বসার অধিকার আছে কি এরকম সব উত্তরাধিকারীর? লেফটেন্যান্ট জেনারেল বিবেক মিশ্রার কথা অনুযায়ী রাজকুমার দীপেন্দ্র ছিল দ্বৈত সত্তা। বাইরে তিনি সপ্রতিভ মিশুকে, কিন্তু ভেতরে ভেতরে তিনি কঠিন ধর্ষকানী বা স্যাডিস্টিক একজন ব্যক্তি। ছোট থেকে বাবা মার থেকে যতটা ভালোবাসা পাওয়ার কথা সেটা পাননি বলে মনে ক্ষোভ। কৈশোরে পশু পাখির ওপর অত্যাচার, বন্দুক ও অন্যান্য অস্ত্রের প্রতি আগ্রহ সবই শোনা যায় দীপেন্দ্র সম্পর্কে। 10 বছরের সম্পর্ক ছিল তার ও দিব্যানীর। বাধা এসেছিল দুতরফ থেকেই। দিব্যানীর পরিবার অনেক বেশি ধনী, তাই এই সম্পর্কে মত ছিল না দিব্যানীর পরিবারেও। এই সমস্ত কিছু অবসাদগ্রস্ত করেছিল দীপেন্দ্রকে। নেশার মাত্রা বাড়ছিল অহরহ, সঙ্গে বাড়ছিল অসুস্থতা। কোলেস্টেরল, ব্লাড প্রেশার, মেদ ও চুল পড়া কেড়ে নিচ্ছিল তার আত্মবিশ্বাস। বাড়ছিল হীনমন্যতা বোধ, সঙ্গে সঙ্গে মুড সুইংও। 29 বছরের জন্মদিনে দীপেন্দ্র ঘোষণা করেন তিনি দিব্যানীকে বিয়ে করতে চলেছেন এবং যে তাকে বাধা দেবে তাকেই গুলি করে মেরে ফেলবেন তিনি। গর্ভবতী বোন শ্রুতি তাকে শান্ত করতে আসলে তাকেও আঘাত করেন তিনি। সেই বিশেষ দিনে ঘটনার ঠিক কিছুক্ষণ আগে দীপেন্দ্র ফোন করেছিলেন দিব্যানীকে। 1 বার নয়, 3 বার। দিব্যানী কথা বলে বোঝেন পানীয় সঙ্গে মাদকও সেবন করেছিলেন দীপেন্দ্র। তার শেষ কথা, বিদায় সুন্দরী, শুভরাত্রি, এবার আমি ঘুমিয়ে পড়ব। কল রেকর্ড অনুযায়ী তার কিছুক্ষণের মধ্যেই দিব্যানী ফোন করেন রাজরক্ষীকে। তার গলায় উদ্বেগ স্পষ্ট। যুবরাজ কোথায়? যুবরাজের তো এখন নিজের রুমে থাকার কথা রাজকুমারী, কিন্তু আপনি এত উদ্বিগ্ন কেন? যুবরাজকে খুঁজুন, এক্ষুনি খুঁজে বার করুন ওকে। কিছু তো আঁচ করতে পেরেছিলেন দিব্যানী, না হলে ওই উদ্বেগ কেন? আর তার আশঙ্কা যে সত্য তা প্রমাণ করে দেয় ঘড়ির কাঁটা। কারণ ঠিক সেই সময় নিজের ঘর থেকে সামরিক সাজে বেরিয়ে বিলিয়ার্ড রুমে ঢুকে অঘটনটি ঘটান দীপেন্দ্র।
বিলিয়ার্ড রুমে ঢোকার মুখে তাকে এই সাজে দেখে তার সচিব রামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, কোনো বিপদ ঘটেছে কি, কোনো সাহায্য প্রয়োজন কিনা? দীপেন্দ্র উত্তর দেন, তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। প্রথমে গোপনীয়তা বজায় রাখলেও রাজার মৃত্যুর খবর তো প্রকাশ করতেই হয়। প্রথমে জানানো হয় স্বয়ংক্রিয় বন্দুক থেকে ভুল করে গুলি হয়ে গেছে। বালখিল্য তথ্যের জন্য জনতার তোপের মুখে পড়তে হয় সরকারকে। আর দৈনিক কাগজরা ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করে যাচ্ছিল। যত অভিনব তথ্য তত বেশি চাঞ্চল্য। এর মধ্যে একটি তথ্য হলো দেবযানী গোপনে বিয়ে করে নিয়েছিল। সেই খবর দীপেন্দ্রের কাছে যেতেই বারবার ফোন করেন তিনি দেবযানীকে। হতাশায় দিক বিদিক শূন্য হয়ে নিজে পরিবারকে এর জন্য দায়ী করে চালান এই হত্যালীলা। অন্য একটি তথ্য বলে দীপেন্দ্র কিছুই করেননি। একটি বৈপ্লবিক রাজনৈতিক দল রক্ষীদের সঙ্গে মিশে গিয়ে এই কাজ করেছে। রাজনৈতিক অরাজকতা আটকাতে সেই কথা সম্পূর্ণ চেপে দেওয়া হয়েছে। আরেকটি তথ্য অনুযায়ী জ্ঞানেন্দ্র নিজের রাজা হওয়ার পথ সুগম করতেই এই নারকীয় ঘটনাটি ঘটিয়েছেন। নয়তো সবাই উপস্থিত থাকলেও তিনি চিতওয়ানের জঙ্গলে ছিলেন কেন? ঘটনায় তার স্ত্রী কমল, পুত্র পরশ এবং কন্যা প্রেরণা উপস্থিত থাকলেও নিহত নন। রাজা রানীর সঙ্গে সিংহাসনের সব উত্তরাধিকারীও শেষ হয়ে গিয়েছিল সেদিন। এ কি পরিকল্পনা করে ঘটানো? রাজা বীরেন্দ্রের সঙ্গে তার রাজনৈতিক মতানৈক্য তীব্র হচ্ছিল দিন দিন, যা তিনি ছড়িয়ে দিয়েছিলেন ভাইপো দীপেন্দ্রের মধ্যেও। একদিকে সংবাদপত্ররা যখন তাদের নিজের নিজের তথ্য সৃষ্টি করছে, তখন নেপালের মানুষ আরেক তত্ত্বের অবতারণা করেছেন, যা উদিত হয়েছে নেপালের অতি প্রাচীন এক লোককথা থেকে। রাজা পৃথ্বী শাহের কথা আগেই বলেছি। তিনি একবার রাজ্য জয় করে ফিরছেন। রাস্তায় দেখা হলো এক সাধুর সঙ্গে। সাধু খাবার চাইলেন। রাজা এক ভাঁড় দই তাকে দিলেন। সাধু খানিকটা দই খেয়ে বাকিটা রাজার হাতে দিলেন আর আদেশ করলেন খেয়ে ফেলার জন্য। রাজা চূড়ান্ত রেগে গেলেন। তিনি হলেন দেশের রাজা, আর তাকে কিনা এটো দই খেতে দিচ্ছে। ছুঁড়ে ফেলে দিলেন সেই ভাঁড়, আর পায়ে এসে পড়ল দই। সাধু রেগে গিয়ে বললেন, ওই দই ছিল আমার প্রসাদ, যা খেলে তোমার সব মনস্কামনা পূর্ণ হতো, কিন্তু এখন তুমি আমার অভিশাপ পাবে। 10 প্রজন্ম বাদে তোমার বংশ নির্বংশ হবে। প্রসঙ্গত রাজা বীরেন্দ্র ছিলেন 11তম রাজা। তারপরেই তার বংশের অবলুপ্তি ঘটে। 2008-এ ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করা হলো নেপালকে। শেষ হয়ে যায় 18 শতক থেকে চলে আসা শাহ রাজত্ব। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম নেপাল রাজ পরিবারের গণহত্যা নিয়ে। গোটা বিশ্বে যার রহস্য চর্চার বিষয়। স্কটল্যান্ড ইয়ার্ড যে রহস্য সমাধান করার প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব নেপাল সরকার কেন ফিরিয়ে দিয়েছিল? এই তদন্তের রিপোর্ট প্রকাশ করার আগে কেন রিভিউ করেছিলেন রাজা স্বয়ং? একজন বড় পরিবারের ছেলে ভীষণ ভালোবাসে প্রেমিকাকে। বাড়ি থেকে আপত্তি, বাড়ির লোকেদের শত বাধা উপেক্ষা করে প্রেমের জন্য লড়াই করে প্রাণ দেয়। লোকমুখে ফেরা এই গল্পটা একটু সিনেমার মতো লাগছে না? এমন নয় তো? এই প্রেমের কাহিনীকে সামনে রেখে আরো বড় কোনো রাজনৈতিক চক্রান্তকে আড়াল করা হয়েছিল। আক্রমণের আগে কেন সামরিক পোশাক পরে এলেন দীপেন্দ্র? রাজা বিজেন্দ্র ছিলেন বিচক্ষণ। রাজতন্ত্র চলাকালীনই একে একে গণতান্ত্রিক অধিকার চালু করেছিলেন, যার চরম বিরোধিতা করেছিলেন জ্ঞানেন্দ্র ও দীপেন্দ্র। দীপেন্দ্রর মনে হয়েছিল তিনি যখন রাজা হবেন তার হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না। বিজেন্দ্র জানতেন সময় বদলাচ্ছে, এই সেফটি ভ্যালভ নীতি কায়েম করতেই হবে। তিনি যে কতটা সঠিক ছিলেন তা প্রমাণিত হলো জ্ঞানেন্দ্র ক্ষমতায় আসার পর। আবার সব গণতান্ত্রিক ক্ষমতা কেড়ে নেওয়া হলো। ফলাফল গণ আন্দোলন ও রাজতন্ত্র সরিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা।
এই রাজনৈতিক মতবিরোধী কি আসল কারণ যাকে আড়াল করতে এই প্রেমের গল্পের অবতারণা? আরও অনেক প্রশ্নের উত্তর অধরা। যে দীপেন্দ্র এত নেশাতুর ছিলেন, তিনি এরকম একটি কাণ্ড ঘটালেন কি করে? নেপাল সরকার থেকে দেওয়া বয়ান বারবার কেন বদল করা হয়? রাজা জ্ঞানেন্দ্র সেদিন পার্টিতে কেন ছিলেন না? তার পরিবারের সবাই জীবিত রইলেন কি করে? সেদিন রাতে রক্ষীরা কি করছিলেন? দীপেন্দ্রর কোনো অটোপসি হয়নি কেন? মৃত্যুর দিনই কেন 7 তাড়াতাড়ি মৃতদেহ সৎকার করা হলো? কোমায় থাকাকালীন যে ডাক্তার চিকিৎসা করেছিলেন, তিনি জানিয়েছিলেন যে রক্তে নেই কোনো রকম নেশার দ্রব্য। তাহলে নেশার ঘরে খুন করার তত্ত্ব কি মিথ্যে? নিজের মাথায় দুবার গুলি করা প্রায় অসম্ভব। ডানহাতি দীপেন্দ্র কি করে নিজের কপালের বাঁ দিকে দুবার গুলি করলেন? আদৌ দীপেন্দ্রই এই সব করেছেন নাকি অন্য কেউ? প্রশ্ন তুলব আমি, উত্তর দেবেন আপনারা। আজ বিদায়, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে।